প্রথমে আলোচনা করব ২৬শে মে থেকে হংকং সিঙ্গাপুর রুটে ফ্লাইট চালু। দীর্ঘ বিরতির পর হংকং ও সিঙ্গাপুরের মধ্যে উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে। আগামী ২৬শে মে দুই শহরের মধ্যে ট্রাভেল বাবল চালু হবে। এই ঘোষণার আলোকে কোয়ারেন্টাইন ছাড়াই এক শহর থেকে আর এক শহরে ভ্রমণ করা যাবে। তবে হংকং থেকে ছেড়ে যাওয়া সব যাত্রীর টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং দুই শহরে যাত্রীদের ভ্রমণের ৩ দিনের মধ্যে অবশ্যই করোনার পরীক্ষা করাতে হবে। এছাড়া যাত্রীদের অবশ্যই করোনা ট্রেসিং অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। হংকংয়ের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সম্পাদক এডওয়ার্ড ইং বলেন, আমাদের উদ্দেশ্য জনগণের ভ্রমণ ও স্বাস্থ্যগত বিষয়টা সমন্বয় করা, যাতে মানুষের ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হয়। তবে প্রথম দিকে কয়টি ফ্লাইট চালু হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। সিঙ্গাপুরের একজন কর্মকর্তা জানিয়েছেন, যদি ২৬ জুনের মধ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী না হয় তাহলে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশ সহ ৪ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর নতুন করে এই ৪টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার ৫ মে কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এই সব তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব। তিনি জানান, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস ও বিজনেস পাস হোল্ডার পাসধারীদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই সব দেশের নাগরিকদের প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যক্তির শরীরে ভারতের তৈরি করোনার ভ্যারিয়েন্ট শনাক্তের পর প্রথম ভারতের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ইসমাইল সাবরি জানান, সরকার অন্যান্য দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে। যেসব দেশের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সব দেশে যদি কোনো মালয়েশিয়ার নাগরিক থাকে তবে তাদের নির্ধারিত এসওপি প্রয়োগের মাধ্যমে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং শুধুমাত্র কূটনৈতিক ভিসাধারীরা শর্ত সাপেক্ষে আসা যাওয়া করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ঢাকা শহরে ২২ দিন পর গণপরিবহন চালু হয়েছে। দীর্ঘ ২২ দিন পর রাজধানী ঢাকার রাস্তায় নামল গণপরিবহন। মহামারী করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন শুরু হয়। টানা ৩ দফা লকডাউন শেষে বৃহস্পতিবার ভোর থেকে অর্ধেক যাত্রী এবং বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে রাজধানীতে গণপরিবহন খুললেও আন্তঃজেলার মধ্যে বাস চলাচল খুলছে না। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী শুধু জেলার ভিতরে গণপরিবহন চলাচল করতে পারবে। আন্তঃজেলার পাশাপাশি যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচলও বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনের সার্বিক কার্যাবলী ও চলাচলের উপর কিছু শর্ত দিয়ে বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে ওমানে কারফিউতে যেসব দোকান খোলার অনুমতি পেল, আগামী ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত ওমানের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কমিটি। তবে কারফিউ চলাকালীন সময়ে বেশ কিছু দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন, উক্ত সময়ে ৫০% ক্রেতা উপস্থিত সাপেক্ষে শাকসবজি, ফলমূল এবং মাছ বিক্রয়ের কেন্দ্রীয় বাজার অর্থাৎ মাওয়ালা সবজি আড়ত খোলা রাখতে পারবে। কেন্দ্রীয় মাংসের দোকান খোলা রাখতে পারবে, তবে ৫০%-এর বেশি ক্রেতা উপস্থিত হতে পারবে না। পেট্রোল পাম্প এবং যানবাহন মেরামতের দোকান খোলা থাকবে, তবে একসাথে সর্বোচ্চ ৩ জন গ্রাহকের বেশি সেবা নিতে পারবেন না। মাছ ধরার সরঞ্জাম বিক্রয় ও নৌকা মেরামতের দোকান, স্বাস্থ্য সংস্থা, ভেটেরিনারি সেন্টার, ফার্মেসি এবং চশমা বিক্রয়ের দোকান, মুদির দোকান, মাংস, হাঁস মুরগি এবং মাছের দোকান, বেকারি, মধু বিক্রয় ও ভেষজ স্টোর, মিষ্টির দোকান, খেজুরের প্ল্যান্টি, মশলা, বাদামের দোকান, খনিজ পদার্থ বিক্রয়ের দোকান, আইসক্রিম এবং কর্ন স্টোর, জুসের দোকান খোলা রাখা যাবে, তবে ৩০%-এর বেশি ক্রেতা উপস্থিত হতে পারবেন না। এছাড়াও কিছু প্রতিষ্ঠানকে সরাসরি গ্রাহকদের সেবা প্রদান করার অনুমতি না পেলেও অনলাইনের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদানের অনুমতি পেয়েছে, যেমন ব্যাংক, নিরীক্ষণ এবং অ্যাকাউন্টিং অফিস, নির্মাণ ও চুক্তি সংস্থা,
নোটারি অফিস, পরিবহন এবং স্টোরেজ সংস্থা, সহায়তা কেন্দ্র, বীমা সংস্থা, শিপিং ও শুল্ক ছাড়পত্রের অফিস, অর্থায়ন ও ডাক বিভাগ, আইনজীবী ও মানি এক্সচেঞ্জ কোম্পানি। এদিকে ইরাকের 2 তেলকূপে আইএসের বোমা হামলা। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে অবস্থিত 2টি তেলকূপে বুধবার বোমা হামলা চালিয়েছেন জঙ্গি সংগঠন আইএস। এই সময় আইএস সন্ত্রাসীরা পাশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়, এতে এক পুলিশ নিহত ও 3 জন আহত হয়েছেন। বোমা হামলার পর তেলকূপের ওই এলাকায় আগুন ধরে যায়, তবে ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে বোমা হামলার কারণে বাই হাসান তেলক্ষেত্রে কোনো প্রকার প্রভাব পড়েনি। তেলকূপের কাছে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টির আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিরাপত্তা চৌকিতে হামলায় পুলিশকে ব্যস্ত রেখে সন্ত্রাসীরা পরিকল্পনা মতো ভেতরে ঢুকে তেল ক্ষেত্রে বোমা হামলা করে। বোমা হামলার পর থেকে 2টি কূপেই তেল উত্তোলন আপাতত বন্ধ রয়েছে। এদিকে ইটালিতে ভ্রমণে বোনাস 52,000 টাকা। ইটালিতে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেওয়া হবে 500 ইউরো, যা বাংলাদেশে প্রায় 52,000 টাকা। ইটালির ভিতরে পরিবারগুলো নিজের শহর থেকে ভিন্ন শহরে ছুটি কাটাতে ব্যবহার করতে পারবেন এই অর্থ। দেশটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সরকার নিচ্ছে নানাবিধ পদক্ষেপ। এছাড়া আসন্ন গ্রীষ্মে ইটালিতে ছুটি কাটাতে রেকর্ড পরিমাণ আমেরিকান, ব্রিটেন পর্যটক হোটেল, মোটেল, বেড অ্যান্ড ব্রেকফাস্ট বুক করছেন। পর্যটন মন্ত্রণালয় এমন তথ্যে খুশি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। আসন্ন গ্রীষ্মে ছুটি কাটাতে ইটালির নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য 500 ইউরো পর্যন্ত হলিডে বোনাস চালু করেছেন সরকার। যেই পরিবারগুলোর বার্ষিক আয় 40,000 ইউরো পর্যন্ত তারাই পাবেন এই ট্রাভেল বোনাস। ইটালির মধ্যে নিজ শহরের বাইরে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য দেওয়া হবে এই অর্থ। তবে ইতালির বাইরে ভ্রমণের জন্য এই অর্থ ব্যবহার করা যাবে না। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গত বছর এই প্রকল্পটি হাতে নেয় সরকার। গত দুদিন আগে ইতালির পর্যটন মন্ত্রী মাসিনো গারাভালি বলেন, ইতালি সরকার গত বছর এই প্রকল্পে 2,600 মিলিয়ন ইউরো বরাদ্দ দেয়। গত বছর মাত্র 820 মিলিয়ন ইউরো খরচ করেছেন নাগরিকরা। বাকি অর্থ সহজ শর্তে ব্যবহার করার জন্য সরকার আগামী জুন মাস থেকে প্রকল্পটি পুনরায় চালু করবেন। ধারণা করা হচ্ছে গত বছরের তুলনায় সহজভাবে এবছর অর্থ ছাড় দেওয়া হবে ভ্রমণকারীদের জন্য। তবে গত বছর যারা এই অর্থ পেয়েছেন তারা পুনরায় এই বোনাস পাবেন কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। এর সুফল পাবেন প্রায় সকল বাংলাদেশি প্রবাসীরাও। এদিকে আন্তর্জাতিক হোটেল বুকিং এজেন্সি বুকিং.com সহ ডজনখানেক বুকিং এজেন্সির তথ্য মতে আসন্ন গ্রীষ্মে ইটালিতে ছুটি কাটাতে আমেরিকান ও ব্রিটিশ পর্যটকদের হোটেল বুকিং বেড়েছে রেকর্ড পরিমাণে। দেশটির পর্যটন মন্ত্রণালয় নিশ্চিত করেছেন এই তথ্য। তবে পর্যটকদের চাহিদা মূল শহর ছেড়ে নিরিবিলি গ্রামীণ পরিবেশ। কোভিড-19-এর বাস্তবতায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পর্যটকদের আশা সুসংবাদে খুশি প্রবাসী বাংলাদেশিরাও, কারণ ইটালির পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অধিকাংশ বাংলাদেশি প্রবাসীদের জীবিকা। এই শিল্প ভালো থাকলে ভালো থাকবে প্রবাসী বাংলাদেশিরা। করোনা মহামারীতে গেল বছর 2020 সালে ইটালির পর্যটন শিল্পের ক্ষতির পরিমাণ 1,20,000 মিলিয়ন ইউরো, 120 মিলিয়ন ইউরো। দেশটির জিডিপির 14% যোগান আসে পর্যটন খাত থেকে। এই শিল্পকে চাঙ্গা করতে সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পে খুশি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও।